সাগর মেলার সঙ্গে কুম্ভ মেলার তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমার ঠিক জানা নেই কী বিষয়ে তুলনা করলেন, কেন করলেন। আজকে কুম্ভ মেলা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, আমরা কেউই চাই না যে সেটা হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যেও যে সরকারের গাফিলতিতে কোনো মৃত্যু ঘটেনি এমন তো নয়। আজ এখানে বাড়ি ভেঙে পড়ছে, কালকে সেখানে ব্রিজ ভেঙে পড়ছে। যখন ব্রিজ ভেঙে পড়েছে তখন আমরা দেখেছি কীরকমভাবে তৃণমূলের নেতারা পয়সা খেয়ে, মানে কি বলবো, জাল মেটেরিয়ালের জন্য ব্রিজ ভেঙে পড়েছে, বাড়ি ভেঙে পড়ছে, মানুষের প্রাণ চলে যাচ্ছে জাল মেটেরিয়ালের জন্য, তৃণমূলের সিন্ডিকেট রাজের জন্য, বেআইনি প্রমোটিং রাজের জন্য। আবার কুম্ভ মেলা তো যেটা হয়েছে, কুম্ভ মেলার মানে ভারতের একটা এত পুরনো উৎসবের থেকে বড় কথা হচ্ছে এত হাজার কোটি টাকার একটা ইকোনমি। উত্তরপ্রদেশের মতো একটা রাজ্যে কুম্ভ মেলা রাজ্যের একটা মানে কি বলবো মেজর একটা সোর্স অফ আর্নিং। সেখানে একচেটিয়াভাবে খালি পয়সা কামানোর জন্য বিজেপি এই কুম্ভ মেলাকে ব্যবহার করছে, কোনো রকমভাবে মানুষের নিরাপত্তার কোনো রকম ব্যবস্থা না রেখে। আজ এখানে আগুন ধরে যাচ্ছে, কালকে এত মানুষ স্ট্যাম্পিডে মারা যাচ্ছেন, যে ঘটনা আজকে ঘটলো। এবং প্রথম থেকে আমরা জানতে পারছি যে শয়ে শয়ে মানুষ মারা গেছেন। বিদেশের সংবাদ মাধ্যমে এটাকে নিয়ে খবর হচ্ছে। হঠাৎ করে বিজেপি থেকে চালু করে দেওয়া হলো কোন সালে কুম্ভ মেলা, এর আগে কবে দুর্ঘটনা ঘটেছে, এই সমস্ত গল্প শুনিয়ে সেই সমস্ত মৃত্যুর সংখ্যাকে কম করে দেখিয়ে ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। অতএব যা হচ্ছে দুটোই খারাপ। এইটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো যে আপনার মুখে অন্ততপক্ষে কথা মানায় না যার রাজ্যে যার শহরে প্রত্যেকদিন দুটো করে বেআইনি বাড়ি ভেঙে পড়ে। প্রধানমন্ত্রী ফোন করছেন যোগী আদিত্যনাথকে, মুখ্যমন্ত্রীর বাড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক এই কুম্ভ মেলার ঘটনা। এখন দেখুন, এরকম একটা ঘটনা ঘটে গেছে, কিছু বৈঠক, কিছু সরকারি অফিসারকে ট্রান্সফার, 4টে কমিশন, এগুলো করতেই হবে, এগুলো কভার আপ করার জন্য। তারপর এরা বলবে যে আমরা দেখছি কেন ঘটেছে, আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। দুর্ভাগ্যজনক ঘটনা, মৃতের পরিবার এত লাখ টাকা ক্ষতিপূরণ পাবে, আহতের পরিবার অত লাখ টাকা ক্ষতিপূরণ পাবে। এইটা হচ্ছে 75-77 বছরের স্বাধীন ভারতের সিলেবাসের একটা একেবারে চেনা সংলাপ। এ আমরা প্রথম দিন থেকে দেখে আসছি। কিন্তু আলটিমেটলি এই সমস্ত উচ্চ পর্যায়ের বৈঠক আর প্রধানমন্ত্রীর ফোনে প্রাণগুলো ফেরত আসবে না। আজকে কোথাও একটা হঠাৎ করে ভূমিকম্প হয়, কোথাও একটা বিরাট কোনো একটা বাজ পড়ে মানুষের মৃত্যু হয়, সেখানে আমরা কখনো সরকারকে দোষ দিতে যাই না, কেন সেটা যাকে বলে অ্যাক্ট অফ গড বা অ্যাক্ট অফ নেচার। সেখানে প্রকৃতির রোষে হয়েছে, কোনো মানুষের পক্ষে আগে থেকে সেটা জানা সম্ভব নয়। কিন্তু যদি এই ধরনের একটা, যেখানে সরকার জানে আগে থেকে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হবে, এই যে কুম্ভ মেলা, বোধহয় ভারতে এত মানুষের একটা ছোট্ট শহরে সমাগম কুম্ভ মেলার সময় যা হয় তা গোটা ভারতে আর কোনো উৎসবে হয় বলে আমাদের জানা নেই। এমতাবস্থায় সব কিছু জানা সত্ত্বেও সরকারি অব্যবস্থার ফলে যদি মানুষের প্রাণ চলে যায়, এটা তো কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়। সুতরাং এখন ওরা বৈঠক করে কি করবে? বৈঠক করে ওরা ওদের বিবেক জাগ্রত করবে, ওদের দায়িত্ববোধ জাগ্রত করবে, ওদের শাস্তি পাওয়া উচিত, ওদের শাস্তি পাওয়ার কথা। কিন্তু আমরা সবাই জানি শাস্তি হবে না। ওই 4টে সরকারি বৈঠক আর সরকারি ফাইল চালাচালি, সরকারি ক্ষতিপূরণে এই পাপ ঢেকে দেবে সরকার। বইমেলায় প্রকাশিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বইয়ে ছত্রে ছত্রে কংগ্রেসকে আক্রমণ, বলেছে কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে জোট ইন্ডিয়া, কংগ্রেস যে আসন পেয়েছে তাও অন্য শরিকদের ওপর নির্ভর করে। কংগ্রেসকে জিজ্ঞেস করুন ওনারা কি বলবেন। দেখুন, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনি যত কংগ্রেসের নিন্দে শুনবেন, যত বামপন্থীদের নিন্দে শুনবেন, যত আর 5টা ধর্মনিরপেক্ষ দলের নিন্দে শুনবেন, তার 60% নিন্দে কখনো আরএসএসের শুনবেন না। উনি ভোটের আগে সবাই গিয়ে ঘুরে বেরিয়ে মোদিকে গালাগাল দেন, ঠিক ভোটটা শেষ হয়ে যায়, তারপর শুরু হয় ওনার রাহুল গান্ধীকে গালাগাল দেওয়া। ওনার এই সার্কাস আমরা গত 4-5 বছর ধরে বারবার করে দেখছি। আমরা কংগ্রেস নেতৃত্বের কাছেও দেখুন, আমাদের সংখ্যের সোজা কথা সৎভাবে বলছি, আমাদের বামপন্থীদের এখন যা এমপি সংখ্যা রয়েছে, তাতে আমরা যদি বলি যে তৃণমূল কংগ্রেস থাকলে আমরা থাকবো না, তাহলে সংখ্যার জোরে আমরা ওদেরকে ইন্ডিয়া জোট থেকে বার করতে পারবো না। এটা নিয়ে ঢাকঢাক গুড় করে তো লাভ নেই, যেটা সত্যি সেটা সত্যি। সংখ্যার জোরে তৃণমূল আমাদের থেকে বেশি। আর যদি আমাদের সংখ্যা বেশি হতো তৃণমূলের থেকে, তৃণমূলকে ইন্ডিয়া জোটের ত্রিসীমানায় ঘেঁষতে আমরা দিতাম না। কিন্তু সেটা আমাদের সংখ্যার জোরে সম্ভব নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল রাজনৈতিক উদ্দেশ্যটা কি, সেটা 2 সপ্তাহ অন্তর অন্তর একবার করে উনি নিজেই প্রকাশ করেন। তারপরও ওনার প্রতি এই অন্ধ মানে কি বলবো, স্নেহ বলবো না মায়া বলবো, কেন কিছু দলের রয়েছে আমাদের সত্যি কথা মাথায় ঢোকে না। উনি কখনো আদানির বিরুদ্ধে, যখন সমস্ত ইন্ডিয়া ব্লকের সমস্ত দল যখন পার্লামেন্টে বিক্ষোভ দেখাচ্ছে, তখন উনি আদানির হয়ে সেই বিক্ষোভ থেকে সাইড হয়ে যাচ্ছেন, সরে যাচ্ছেন। যখন কাস্ট সেন্সাস ডেটা, যখন জাতিগণনার তথ্য যখন বার করার জন্য ইন্ডিয়া ব্লকের প্রত্যেকটা দল একসঙ্গে তারা দাবি তুলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিটিং থেকে বেরিয়ে যাচ্ছেন একদম আরএসএসের এজেন্ডাকে তুলে ধরে, যে জাতিগণনার তথ্য ভারতে প্রকাশ করা যাবে না। একেবারে আরএসএসের যা বক্তব্য, আরএসএস কন্যা মমতার তাই বক্তব্য। এখন বই লিখে কংগ্রেসকে গালাগাল দিচ্ছেন, মিটিং মিছিল থেকে কংগ্রেসকে গালাগাল দেন। তারপরে ওনার প্রতি কারোর যদি অন্ধ আনুগত্য থাকে, সেটা দেখলে আমাদের খারাপ লাগে। আমরা এবং কংগ্রেসের সাধারণ কর্মীরা পশ্চিমবাংলায় চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা ওনার এই চরিত্র জানেন। আমরা আশা করব কংগ্রেস নেতৃত্ব এটা, মানে ওনারা হয়তো বোঝেন, কিন্তু এই সত্যিটাকে অ্যাকসেপ্ট করবে। মমতার লেখা বইয়ে বিজেপির বিরুদ্ধেও কটাক্ষ। তিনি বলেছেন যে বাংলা থেকে বিজেপি যে কটা আসন পেয়েছে তাও কারচুপি করে পেয়েছে।
তো বিজেপি তো কারচুপি করেও বাংলায় বামফ্রন্ট সরকারের সময় আসন পেতে পারতো না। তাহলে যদি তৃণমূলের আমলে কারচুপি করেই বিজেপি আসন পায়, তাহলে বিজেপির এই কারচুপিতে পশ্চিমবাংলায় সহায়ক কে হলো? বামফ্রন্ট সরকার যে কদিন ছিল, হ্যারিকেন নিয়ে খুঁজলে পশ্চিমবাংলা একটা পঞ্চায়েত মেম্বার পাওয়া যেত না বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিজেপির মাঝে 18টা না 19টা এমপি হয়ে গেছিল, এতজন এমএলএ। এটা কারচুপি করে শুধুমাত্র হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজনীতির পরিসর করে দেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোটসঙ্গী হিসেবে তপন শিকদার পশ্চিমবাংলা থেকে এমপি হয়ে গিয়ে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন, জুলু মুখার্জি মন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির প্রতীক হাতে নিয়ে মিটিং করেছেন, মিছিল করেছেন, করে জিতিয়েছেন। আপনি কি বিজেপিকে কারচুপি করে জিতিয়েছিলেন পশ্চিমবাংলায়? তপন শিকদার, জুলু মুখার্জিদেরকে কারচুপি করে জিতিয়েছিলেন। আমরা সিঙ্গুরের সময় মনে নেই আপনার মঞ্চের একদিকে দাঁড়িয়ে থাকতো মেধা পাটেকার, তো অন্য পাশে দাঁড়িয়ে থাকতো তথাগত রায়। আমরা ভুলে গেছি সেই সমস্ত দিন। সুতরাং এইগুলো বলে নিজের পাপ আপনি ঢাকতে পারবেন না। তৃণমূলে বড়সড় সাংগঠনিক বদলের সম্ভাবনা, বদল হতে পারে 16 থেকে 17টি জেলার সভাপতি। দেখুন, ওদের ছাগল, ওরা আগায় কাটবে না ডগায় কাটবে, ওদের ব্যাপার। ওদের আবার সভাপতি বদল হবে কি কী হবে? ওদের দলে আবার সভাপতি আছে, সভাপতি বলে কিছু আছে নাকি? তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর ওনার ভাইপো ছাড়া তৃণমূল কংগ্রেসের যাদের সভাপতি বলছেন, কে কোন জেলার সভাপতি ওরা নিজেরাও জানে, ওদের বাড়ির লোকও জানে না ওরা কে কোন জেলার সভাপতি, ওদের আবার সভাপতি। দেখুন, একটা বিয়ের বাড়ির একটা দেখবেন, এখন তো বুফে হয়ে গেছে অনেক জায়গায়, আর আগেকার মতো বহু জায়গায় এখনও বসিয়ে খাওয়ানো হয়। তো বিয়ের বাড়িতে যেখানে বসিয়ে ব্যাচ সিস্টেমে খাওয়ানো হয়, দেখবেন একটা নিয়ম আছে, গোটা বিয়ের বাড়ি সবাই তো একসঙ্গে খেতে বসে না, এক ব্যাচ খেতে বসে, ওদের খাওয়া হয়ে যায়, উঠে যায়, পরের ব্যাচ আবার খেতে বসে, তাদের খাওয়া হয়ে যায়, আর পরের ব্যাচ খেতে বসে। সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের সভাপতি সিস্টেম। এক ব্যাচের খাওয়া হয়ে গেছে, গরু চুরির টাকা, বালি চুরির টাকা, চাকরি বিক্রির টাকা, কয়লা চুরির টাকা খাওয়া হয়ে গেছে, ওই ব্যাচ উঠে গেছে, এবার পরের ব্যাচ খেতে বসবে, আবার সেই ব্যাচের খাওয়া হয়ে যাবে, তার পরের ব্যাচ আবার খেতে বসবে। সুতরাং এই চোরগুলোকে বিদায় না করা পর্যন্ত পশ্চিমবাংলার চুরির হাত থেকে মুক্তি নেই। ওদের সভাপতি কে হলো, কিসের প্রতি কে হলো, তাই নিয়ে কেউ মাথা ঘামায় না। মদন মিত্র বলেছেন দলে সব ময়লা বাদ দিয়ে পরিচ্ছন্ন তৃণমূল করতে হবে। মানে মদন মিত্র কিসের ইঙ্গিত দিচ্ছেন, কি বলতে চাইছেন? মনে হয় ওনাকে তৃণমূল থেকে তাড়িয়ে দেওয়া হবে, উনি তার কোনো আভাস পেয়েছেন। তৃণমূলে মদন মিত্রের মতো আবর্জনা আর কে আছে যিনি বলতে পারেন একটা সন্তানহারা বাবা মার চোখের জলকে নিয়ে যিনি সওদা করতে পারেন? একজন বাবা মা তার বুকের মেয়েকে হারিয়েছে এবং কোনো অসুখে হারায়নি, হারিয়েছে ধর্ষণে, হারিয়েছে খুনে। সেই বাবা মাকে যদি বলতে পারে কত টাকা লাগে বলুন, উনি পশ্চিমবাংলার সব মৃতের পরিবারকে রিজভানুরের পরিবার ভেবেছেন যে সন্তানের লাশ নিয়ে ব্যবসা করবে। উনি বাংলার সব মৃতের পরিবারকে পিয়ালির পরিবার ভেবেছেন যে কোথায় হারিয়ে গেল পিয়ালি, কেন মারা গেলেন, আর কে তার পেছনে দায়ী, পরিবারই প্রশ্ন করা ভুলে গেল একটা সময়। সব পরিবারকে ওরকম ভেবে যে পয়সা দিয়ে পয়সা অফার করতে পারে, এই সমস্ত, এরা তো খালি রাজনৈতিক নয়, এরা তো সামাজিক আবর্জনা, এরা তো সামাজিক ময়লা। আর এরকম সামাজিক ময়লাদেরকে নিয়েই তো তৃণমূল কংগ্রেস দলটা। ময়লা বাদ দিলে তো উলবুস বাঁচতে কম্বল উদাও হয়ে যাবে, ময়লা বাদ দিলে তো তৃণমূল বলে কোনো দলই থাকবে না। কালিয়াগঞ্জ, মালদা, ব্যারাকপুর, বীরভূম, তৃণমূলের নেতাকর্মীদের হাতে মুড়ি মুরগির মতো অস্ত্র। এত অস্ত্র আসছে কোথা থেকে? দেখুন, এটা তৃণমূলই বলতে পারবে কোথা থেকে আসছে। এখন মুশকিলটা কি, আপনি দেখবেন গতকালও ওই ঘটনা, বীরভূমের শিউরির ঘটনা ঘটার পরে আমি দেখলাম তৃণমূলের মুখপাত্ররা বলছেন যে হতে পারে ওটা কোনো শরিকি ঝামেলায়, কোনো পারিবারিক ঝামেলায় অস্ত্র বেরিয়েছে। গত 10-12 বছর ধরে বাংলার এটা একটা চেনা সংলাপ, যখনই এরকম বেআইনি অস্ত্রে প্রাণ গেছে মানুষের, এটা বলেছে না এটা রাজনৈতিক সন্ত্রাস নয়, শরিকি সন্ত্রাস, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি। আমরা বারবার করেই প্রশ্ন করেছি, কোনো শরিকি দ্বন্দ্বেও যদি ইচ্ছে মতো বন্দুক বেরিয়ে আসে, মানিকচকে একটা ফুটবল খেলা উদ্বোধন হবে, তার জন্য যদি 4টে ডবল ব্যারেল গান, মানে বিহার ইউপির কালচার দেখতাম আমরা পুরনো বিহার ইউপির হিন্দি সিনেমায়, এখন সেইটা পশ্চিমবাংলা নিউজ চ্যানেলে আমাদেরকে দেখতে হচ্ছে। 4টে ডবল ব্যারেল গানকে আকাশের দিকে তাক করে গুলি চালানো হয়। মুড়ি মুরকির মতো যদি পশ্চিমবাংলায় বন্দুক পিস্তল লোকের হাতে হাতে ঘোরে, তাহলে এই বন্দুক পিস্তলটা আসছে কোত্থেকে? শরিকি ঝামেলাতেই হয়ে থাক কি খেলার উৎসবেই হয়ে থাক, আসছে কোত্থেকে? আসলে মুশকিলটা হচ্ছে পশ্চিমবাংলায় যে ভায়োলেন্সের রাজনীতি, যে অস্ত্রের রাজনীতির উপর তৃণমূল টিকে আছে। আমি ভোট করব অস্ত্র দিয়ে, আমি বুথ দখল করব অস্ত্র দিয়ে। মুশকিল হচ্ছে ভোট তো হয় 5 বছরে একটা, কি পঞ্চায়েত পুরসভা সব ধরলে হয়তো 2 বছর 2.5 বছর অন্তর অন্তর, 3 বছর অন্তর অন্তর একটা এলাকায় ভোট হয়। কিন্তু সেই ভোটগুলোকে বাদ দিয়ে বছরের বাকি দিনগুলো সেই অস্ত্রগুলো দিয়ে কি হবে? ওই অস্ত্র কলেজের ছাত্র ইলেকশনেও ব্যবহার হয়, ওই অস্ত্র পাড়ার ক্লাবের ইলেকশনেও ব্যবহার হয়, পুজো কমিটি দখল করতে, স্কুল কমিটি দখল করতে, সমবায় দখল করতেও ব্যবহার হয়। আর ওই অস্ত্র ওই তাস খেলার আড্ডাতেও, জুয়ার আড্ডাতেও এখন পকেট থেকে বেরিয়ে আসছে। আমাদের কসবায় হয়েছিল
3 বছর আগে পলাশ জানা বলে একটি ছেলেকে দিনের বেলা তৃণমূল কংগ্রেসের এক ক্রিমিনাল কলতলায় বালতিটা কার আগে থাকবে, কলতলায় কার বালতিটা আগে থাকবে কসবা থানা থেকে 1 কিলোমিটার দূরে পলাশ জানা বলে একটা ছেলেকে কুপিয়ে খুন করে ফেললো সকাল 11:30টার সময়। এইটা পশ্চিমবাংলার বাস্তব চিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য যে অস্ত্রগুলোর আমদানি হচ্ছে সেইগুলো বছরের বাকি দিনগুলো বাকি কাজে লাগছে, অন্য কাজে লাগছে।